ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছি, আর চোখ দিয়ে শুধু পানিই পড়ছে। কারণ রুমের ভিতরে আমার আম্মু অসুস্থ। পৃথিবীতে আমার আপন বলতে একমাত্র আমার আম্মুই আছে। ছোটবেলায় বাবা হার্ট অ্যাটাক করে মারা যায়। আমি শুধু তাদের একমাত্র ছেলে। আর আজ আমার কারণে আমার মা অসুস্থ হয়ে পড়েছেন। হঠাৎ করে ডক্টর রুম থেকে বের হলেন। আমি কান্না থামিয়ে ডক্টরকে বললাম, "আব, কেমন আছে আমার আম্মু?" ডক্টর বললেন, ভয়ের কোনো কারণ নেই, এমনি একটু মাথা ঘুরছিল। আর তাছাড়া এখন আম্মুর রেস্টের প্রয়োজন। এই বয়সে এখন ঘরের কাজকর্মগুলো যত কম করবে তত ভালো। ডক্টর কিছু ওষুধ লিখে দিল, এগুলো সময় মতো খাওয়ালেই 2-3 দিনের মধ্যেই ভালো হয়ে যাবে। আমি বললাম, ঠিক আছে ডক্টর। তারপর ডক্টর আঙ্কেল চলে গেলেন, আর আমি তাড়াতাড়ি করে আম্মুর রুমে গেলাম। গিয়ে আম্মুর হাত ধরে কান্না করতে করতে বললাম, আম্মু, তুমি যাকে বিয়ে করতে বলবে আমি তাকেই বিয়ে করব। তবু নিজেকে এভাবে কষ্ট দিও না প্লিজ, আমি সইতে পারবো না। আম্মু আমার মাথায় হাত বলিয়ে বললেন, সত্যি তুই আমার পছন্দের মেয়েকে বিয়ে করবি? হ্যাঁ আম্মু, আমি করব। তুমি যাকে বলবে আমি তাকেই বিয়ে করব। তারপর আম্মু একটু হেসে আমার চোখের পানি মুছে দিয়ে বলল, এই তো আমার লক্ষ্মী ছেলে। আমার কপালে একটা চুমু দিয়ে বললেন, আজকে আর অফিসে যেতে হবে না, বিকালে আমাদের গ্রামের বাড়িতে যাব। আচ্ছা। তারপর আমি আম্মুকে নিজ হাতে স্যুপ বানিয়ে খাওয়ালাম, আর ওষুধগুলোও খাইয়ে দিলাম। আম্মু এখন ঘুমাচ্ছে, আর আমি আম্মুর পাশে হাত ধরে বসে আছি আর নিজেকে নিজেই গালাগাল করছি। কারণ আমি যখন সকালে অফিসে যাচ্ছিলাম তখন আম্মু আমাকে বলে, এভাবে আর কতদিন থাকবি? এবার একটা বিয়ে করে নে না। দেখো আম্মু, আমি এখন বিয়ে টিয়ের সম্পর্কে জড়াতে চাই না। তাছাড়া এখন বিয়ে করে সংসার জীবনের দায়িত্ব নিতে পারবো না। কেন পারবি না? প্রতিদিন তো তুই অফিসে চলে যাস, সারাদিন বাসার কত কাজ একা একা করতে হয় আমাকে। এই বয়সে এসেও কি একটু বিশ্রাম করতে পারবো না? তাহলে কাজের লোক রেখে দাও, কিন্তু আমি এখন বিয়ে করতে পারবো না। যখন ঘর থেকে বেরোচ্ছি তখন কিছু একটার আওয়াজ হলো। পিছনে তাকিয়ে দেখি আম্মু মেঝেতে পড়ে আছে। আম্মুকে মেঝেতে পড়ে থাকতে দেখে আমার পুরো পৃথিবীটা যেন কয়েক মিনিটের জন্য থমকে যায়। দৌড়ে গিয়ে আম্মুকে কোলে তুলে রুমে নিয়ে যাই। তারপর অনেক ডাকাডাকির পরও জ্ঞান ফিরছিল না। আমার মনের মধ্যে একটা অজানা ভয় ঝেঁকে বসলো। আর দেরি না করে আমাদের ফ্যামিলি ডক্টরকে কল করে বললাম বাসায় চলে আসতে। তারপর তিনি আসার পর কি কি হলো তা তো আপনারা জানেনই। মনের মধ্যে সেই ভয়টা মুহূর্তেই উধাও হয়ে গেল। মায়ের মুখে হাসি দেখে। যার মা আছে তার একটি জান্নাত আছে, আর আমি সেই মাকে কষ্ট দিয়েছি। জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা। এসব ভাবতে ভাবতে আমিও আম্মুর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে আম্মুর ডাকে ঘুম ভেঙে গেল। দেখি আম্মু আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি কিছুটা অবাক হয়ে বললাম, আম্মু তুমি উঠলে কেন? তোমার এখন বিশ্রাম করার প্রয়োজন, প্লিজ তুমি শুয়ে থাকো। সারাদিন কি শুয়ে থাকবি? সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, খাবি না? আয়, খেতে আয়। আর কিছুই বলল না। এদিকে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2টা বাজে। আমি উঠে ম্যানেজারকে ফোন করে বলে দিলাম আজকে আর অফিসে যাব না। বাবার রেখে যাওয়া পুরো সম্পত্তি একাই দেখাশোনা করতে হয়, সেগুলোর জন্যই সময় পাই না। আবার বিয়ে, এটা করলে তো সংসার কিভাবে সময় দেব সেগুলো নিয়েই ভাবছি। চলুন তো আমার পরিচয়টা দিয়ে দেই। আমি ফুয়াদ, বাবা মায়ের একমাত্র সন্তান। পড়ালেখা শেষ করে এখন একটা কোম্পানিতে জব করি। আমি যখন ছোট ছিলাম তখন বাবা মারা যান, আর বাকিটুকু গল্পের সাথে থাকলে জানতে পারবেন। সো আর কিছুই না ভেবে খাবার টেবিলে বসলাম। তারপর আম্মু ভাত বেড়ে দিল। আম্মু নিজ হাতে তুলে খাইয়ে দিতে লাগলো। প্রতিদিনই দেয়। আর খাওয়াতে খাওয়াতে আম্মু বলল, এবার একটা বিয়ে হয়ে গেলেই আমি বাঁচি। প্রতিদিন তোকে আর তুলে খাইয়ে দিতে হবে না, বউ এসে খাইয়ে দেবে। হুম, আমি তোমার হাত ছাড়া খাবই না। আম্মু আমার কথা শুনে হাসতে লাগলো। তারপর আম্মু খেয়ে নিল। আমি গিয়ে রেডি হয়ে নিলাম। এখন যাব গ্রামের বাড়ি, বাট কেন যাব তা জানি না। তারপর আম্মু রেডি হয়ে নিল। আমি গাড়ি বের করলাম। আম্মু গাড়িতে বসলো। তখন আমি আম্মুকে বললাম, আম্মু, গ্রামের বাড়িতে কেন যাব? আর কোথায় উঠবে? সোজা তোর খালার বাসায় উঠবো। কেন? গেলেই বুঝতে পারবি, এখন চল। তারপর আর কোনো কথা না বলে গাড়ি চালাতে লাগলাম। আপন মনে 1.5 ঘন্টার মধ্যে খালাদের বাসায় পৌঁছে গেলাম। আম্মু গাড়ি থেকে নেমে ভেতরে গেলেন, আর আমি গাড়ি পার্ক করলাম। তারপর আমিও ভেতরে গেলাম। গিয়ে তো আমি অবাক, সবাই দেখি একজোট হয়ে বসে আছে। আমি প্রথমে খালা আর খালুকে সালাম দিলাম। তারপর খালা আমাকে বসতে বলল।
আমি আম্মুর পাশে গিয়েই বসলাম। আমার এখন একটু লজ্জাও লাগছে, কারণ বাড়ির সবাই এক জায়গাতে আর আমার দিকে কেমনভাবে যেন তাকিয়ে আছে। কী করব কিছুই বুঝতে পারছি না। তখন আমি আম্মুর কানে কানে জিজ্ঞেস করলাম, আম্মু, ওনারা সবাই এইভাবে তাকিয়ে আছেন কেন? আম্মু হেসে জবাব দিলেন। নতুন জামাই দেখছে। কথাটা শুনেই চমকে গেলাম। বুঝতে আর বাকি রইল না যে আম্মু এখানে কেন এসেছে। নিশ্চয়ই খালামণির মেয়ের সাথে আমার বিয়ে দিতে এসেছে। কিন্তু এটা কি করে সম্ভব? ওই পেতনিটাকে বিয়ে করলে আমার জীবন নরক করে ছাড়বে। আর তাছাড়া আমার থেকে বয়সে কম করে হলেও 5 থেকে 6 বছরের ছোট হবে। তাই আমি আম্মুর কানে কানে বললাম, "আ, আম্মু, তুমি যা ভাবছো তা ঠিক না। আমি ওই পিচিটাকে বিয়ে করতে পারবো না।" আম্মু অনেকটা রাগী কণ্ঠে বললেন। চুপ, এখন অনেক বড় হয়ে গেছে, একবার দেখলে তোর নিশ্চয়ই পছন্দ হবে। আর কোনো কথা বললাম না, চুপ করে বসে রইলাম। হঠাৎ করে খালামণি উঠে চলে গেলেন। তারপর দেখলাম একটা রুমে ঢুকলেন আর খালু আমাকে বললেন, বাবা, কিছু মুখে দাও। না খালু, আমি খেয়ে এসেছি। তারপর উনি হেসে হেসে আম্মুর সাথে কথা বলছে। সেদিকে আমার কোনো খেয়ালই নেই। আমার মাথায় একটাই চিন্তা, ওই পেতনিটাকে নিয়ে। ছোটবেলায় বেড়াতে আসলে আমাকে এতটাই জ্বালাতো যে ইচ্ছে করে খালাদের বাসায় আসা বন্ধ করে দিলাম। আর তারপর অনেকদিন দেখা হয়নি। জানি না এখন পড়াশোনাও করে কিনা। এতদিনে তো চেহারাটা দেখতে কেমন তাও ভুলে গিয়েছি। ছোটবেলায় অনেক কিউট ছিল, আমি মাঝে মাঝে ওর গাল ধরে টান দিতাম। জানি না এখনও কিউট কিনা। যেমনই হোক, আম্মুর পছন্দ মানেই আমার পছন্দ। হঠাৎ করে খালামণি রুম থেকে বের হলো। সামনের দিকে তাকিয়ে আমার চোখ কপালে উঠে যায়। এটা কি করে সম্ভব? কি করে এতটা বদলে গেল সে? এক নজরে তাকিয়ে আছে আমি মেয়েটার দিকে। কারণ মেয়েটা এমনভাবে পর্দা করেছে যে তার সামনাসামনি বসলেও মনে হয় না ওর চোখ দুটিই দেখতে পারবো। কি অপরূপ লাগছে! কালো মোজা হাতে এবং পায়ে, এবং সেই সাথে এত কঠিনভাবে হিজাব পড়েছে যে যেটা ভেদ করে তার চোখ পর্যন্ত দর্শন করার সুযোগ হবে না। আমরা সবাই উঠে দাঁড়ালাম। জানি না দেখতে কেমন হবে, তবে মাশাআল্লাহ, আমি তার পর্দা করা দেখে মনে হয় ওর প্রেমে পড়ে গেলাম। হঠাৎ আম্মু খালামণিকে বলল। কি রে, মেয়েকে এমন পর্দা করে আনলি যে? খালামণি জানায় তারা মনে করেছিল আমাদের সাথে হয়তো আমার আরও বন্ধু বান্ধব আসবে, তাই এরকম পর্দা করে এসেছে। কারণ ও নাকি পরপুরুষের সামনে বেপর্দায় চলাফেরা করে না, এটা পছন্দ করে না। আর আম্মু এটা শুনে খুশি হয় আর বলে, এবার তোর মেয়েকে দেখা কতদিন হলো দেখি না। তারপর খালামণি তার মেয়ের হিজাবটা আস্তে করে তুলে দিলেন। আমি সামনের দিকে তাকিয়ে ওকে দেখে থমকে গেলাম। অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি। জানি না এই রূপের বর্ণনা আমি কিভাবে দেব। এদিকে আম্মু তো দেখেই বলে উঠল, মাশাল্লাহ, কি অপরূপ দেখতে রে। তোর মেয়েটার জন্য আমার ছেলেটা অনেক লাকি যে এমন একটা বউ পাবে। এর মাঝে খালু বললেন, তোমাদের কোনো কথা থাকলে বলতে পারো। শত হলেও তোমাদের দুইজনের মতামতেরও একটা ব্যাপার আছে। কারো ইচ্ছের বিরুদ্ধে কিছু করা যায় না। আমি কিছু বলতে যাব, তখনই জান্নাত বলে উঠল, ও, আপনাদের তো বলা হয় নাই, ওর নাম জান্নাত। হঠাৎ জান্নাত বলে ওঠে। আমার কিছু কথা আছে ভাইয়ার সাথে। সবাই ওর দিকে এমনভাবে তাকালো যেন মনে হলো ওর আগে এমন কথা কখনোই শুনেনি। বাট আমি অবশ্য খুশি হয়েছি, আবার একটু খারাপও লাগলো ভাইয়া ডাকায়। সে যাই হোক, একটু আলাদাভাবে কথা বলা যাবে। তারপর আমাদের দুজনকে একটা রুমের ভিতর দিয়ে আসলো। দুজনের সামনাসামনি দাঁড়িয়ে আছি। এখন কি বলবো বুঝতে পারছি না। নীরবতা ভেঙে জান্নাত যা বলল তা শুনে আমি একদম অবাক। এতদিন কোথায় মরছিলি কুত্তা? কথাটা শোনা মাত্রই ওর দিকে অবাক দৃষ্টিতে তাকাই। পিচিটার পাগলামি এখনও যায় নাই, এখনও আগের মতোই আছে। তাই আমি একটু অবাক হয়ে নিজেকে স্বাভাবিক রেখে বললাম, এইসব কি বলিস? আমি তোর বড় আর তুই আমাকে তুই তাই করে বলিস? 100 বার বলবো, তাতে তোর কি? আমাকে বলছিস আবার আমার কি মানে? কি হুম? কিছু না। এবার সাহস নিয়ে বললাম, এই পিচি, আমাকে বিয়ে করবি? ওই ওই, তুই কি বললি? আমি পিচ্ছি? কই না তো, তুই তো কত বড় হয়ে গিয়েছিস। হুম, ঢং কত? সেটা আবার কি? কিছু না। এবার একটু বিরক্ত নিয়ে বললাম, ধুর, বিয়ে করতে রাজি কিনা বল, না হলে চলে যাই। সাথে সাথে ও আমার কলার ধরে বলল,
প্রেম করস কয়টার সাথে আগে বল। আরে কি করছিস, ছাড় বলছি। আগে বল কয়টার সাথে প্রেম করিস। ধুর, কারোর সাথে প্রেম করি না। সাথে সাথে ও আমায় জড়িয়ে ধরলো, খুব শক্ত করে ধরেছে, নড়তেও পারছি না। হঠাৎ এমন করছে কেন? আর কেন যেন হঠাৎ দেখি বুকের মধ্যে কিল মারছে। আমার শার্টটাও ভেজা ভেজা লাগছে, মনে হয় কান্না করছে। আর কিল মারতে মারতে বলছে, কুত্তা, আমার সাথে এতদিন কথা না বলে থাকতে পারলি তুই? কথাটা শুনে খুব হাসি পেল, আর হাসতে হাসতে জবাব দিলাম, হুম, কি করব, তুই তো তখন শুধু জ্বালাতিস আমাকে, তাই। একটু জ্বালাতন করতাম, তাই এভাবে রাগ করে ছেড়ে চলে যাবি বুঝতে পারিনি। কি একটু জ্বালাতি, হ্যাঁ? সারাদিন আমাকে জ্বালিয়ে মারতি, হারামি। তো কাকে জ্বালাবো? ছোটবেলা থেকে তুই ছাড়া অন্য কোনো ছেলের সাথে আজ পর্যন্ত কথা বলিনি। শুধু তুই মাঝে মাঝে আমাদের বাড়ি আসতি, তখন তোর চিন্তা ছাড়া আর মাথায় কিছুই থাকতো না। তোর সাথে একটু দুষ্টুমি করতাম, কারণ হুম, বল, থেমে গেলি কেন? কারণ আমি আপনাকে ছোটবেলা থেকে ভালোবাসতাম, বুঝছেন? কথাটা বলে আমার বউকে মুখ লুকিয়ে ফেললো। ওর এরকম বাচ্চামো কাণ্ড দেখে হাসতে হাসতে বললাম, হুম, বুঝলাম, ছোটবেলায় আমাকে ভালোবাসতেন, তা এখন কি বড় হয়েছেন? সেই ছোটই তো আছেন। কথাটা শুনতেই আমার বুক থেকে মাথাটা তুলে রাগে লোক নিয়ে বলল, 2 দিন পর তোর বাচ্চার মা হব, আর তুই আমাকে ছোট বলিস, কুত্তা? আচ্ছা, তাই নাকি? তো এখনো পড়াশোনা করিস নাকি? না, বাচ্চাদের ঘরে কোরআন শরীফ পড়াই, আর তার বদলে যা হাদিয়া পাই তাতে আমার হাত খরচ চলে যায়। তো পড়াশোনা করিস না কেন? তখন জান্নাত আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, এত পড়াশোনা করে কি হবে? কোরআন শরীফের হাফেজা হয়েছি। আর তাছাড়া আমি আপনাকে নিয়ে প্রতিদিন স্বপ্ন দেখি, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজে আপনার জন্য দোয়া করি। মহান আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন, তাই তো আপনাকে এখন স্বামী হিসেবে পেতে চলেছি। আমি ওর কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। ছোট থেকেই এত ভালোবাসে জানতাম না, জানলে তো ছোট থেকেই প্রেম করতাম। আর না জেনেই ভালো হয়েছে, কারণ বিয়ের আগে প্রেম করাটা হচ্ছে হারাম। এখন সব প্রেম ভালোবাসা বিয়ের পর হবে। হয়তো ওর মোনাজাতের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে, তাই তো আজ পর্যন্ত কোনো মেয়েকে আমার ভালো লাগেনি। আর ওকে প্রথম দেখাতেই ভালো লেগে গিয়েছে। আর শেষে ওকে ভালো লাগা আর কেউ জীবনে আসতে পারবে না। চেয়ে দেখি ও এখনও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে আমার বুকের ভিতরে লুকাতে চাচ্ছে। আমি ওর মাথায় হাত বুলাতে বুলাতে বললাম, এই যে এভাবে শক্ত করে জড়িয়ে ধরে আছেন, আমার যে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। হোক, এতদিন আপনি আমাকে অনেক কাঁদিয়েছেন, আজ তার শোধ তুলছি। তাই? খুব ভালোবাসো আমায়, তাই না? হুম, নিজের থেকেও বেশি। আচ্ছা, অনেক ভালোবাসা দেখানো হয়েছে, এবার ছাড়ো। কেউ এসে পড়লে কি ভাববে বলো তো? কেউ আসবে না, কারণ সবাই জানে স্বামী স্ত্রী এখন প্রেম করতে ব্যস্ত। পিচিটা তো দেখি পাকা পাকা কথাও শিখেছে। হুম, কি হুম? কিছু না, বলেন আমায় কবে বিয়ে করবেন? আমি আর আপনাকে ছাড়া থাকতে পারছি না। কথাটা শুনে আমি ওর দিকে তাকালাম, চেয়ে দেখি ও আমার শার্টের বোতাম নিয়ে খেলা করছে, আর শরমে গালগুলো লাল হয়ে গেছে। আমি ওর থুতনি ধরে মুখটা তুলে বললাম, তুমি যখন চাইবে তখন নিয়ে যাব। আমি তো এক্ষুনি চাই। তাই? আচ্ছা চলো, তোমার আব্বুকে গিয়ে বলছি আজই বিয়ে দিয়ে দিতে। সত্যি? হুম, করবা? হুম, হুম মানে? আমি রাজি আজকে বিয়ে করতে। আচ্ছা চলো তাহলে, এখন বাইরে যাই, সবাই অপেক্ষা করছে। তারপর জান্নাত আমাকে ছেড়ে দিল, আর হিজাবটা আবার পরে নিল। আর তা দেখে আমি বললাম, আবার মুখ ঢাকলে কেন? বাইরে পাশের বাসায় অনেক লোকের আছে, আমি চাই না আমাকে কেউ দেখুক। এখন আন্টির কথায় হিজাবটা তুলছিলাম, না হলে কখনোই তুলতাম না। কারণ আমার সবটা সৌন্দর্য শুধু আপনার দেখার অধিকার আছে, আর কারণ নেই, বুঝেছেন? কথাটা শুনে আপনা আপনি মুখের কোণে হাসি ফুটে উঠল। কি বলবো বুঝতে পারছি না, তাই একটা হাসি দিয়ে হাঁটা শুরু করলাম।
তারপর দুজনে চলে এলাম বাহিরে। পিচিটা ওর মায়ের পাশে বসেছে আর আমি আমার মায়ের পাশে। আর আম্মু আমাকে কানে কানে ফিসফিস করে বলল, কি রে, কেমন লাগলো পিচ্ছিটাকে? দারুণ। আর ও নাকি আমাকে অনেক আগে থেকেই ভালোবাসে। জানি, তাই তো এই পিচ্ছিটা বোমা করে নিয়ে যাচ্ছি, যাতে তোর মতো বাদরটাকে টাইট করতে পারে। আমি আর কিছুই বললাম না, শুধু ওর দিকে তাকিয়ে একটা হাসি দিলাম। আর আম্মু ওনাদের বললেন, তো ভাই, এবার তাহলে বিয়ের দিন তারিখ পাকা করা যাক। হ্যাঁ, অবশ্যই। শুভ কাজে দেরি কিসের? তারপর আম্মু ওনাদের সাথে বিয়ের দিন তারিখ ঠিক করলো। তারপর আরও অনেক কথাবার্তা বলার পরে রাতের খাবার দেওয়া হলো। এখন সবাই খেতে বসেছে। খালা খাবার বেড়ে দিচ্ছেন। কিন্তু সমস্যা একটাই, ছোটবেলা থেকে নিজের হাতে কতবার ভাত খেয়েছি তা আমার মনে নেই, কারণ আম্মু আমাকে খাইয়ে দিত। কিন্তু এখানে তো আর খাইয়ে দিতে পারবে না, আর আমি নিজ হাতে তুলেও খেতে পারবো না। তাই আমি আম্মুকে বললাম, আম্মু, আমি এখন কিছুই খাবো না। হুম, জানি কেন খেতে পারবি না। আচ্ছা, এখন অল্প করে খেয়ে নে, বাসায় গিয়ে আমি আবার খাইয়ে দেব। আমি তো আম্মুর কথা শুনে অবাক। আম্মু বুঝলো কিভাবে? একেই বলে মা জাতি, কিছু বলার আগেই সন্তানের কথা বুঝে ফেলে। তারপর চুপচাপ বসেছিলাম, খাচ্ছিলাম না দেখে পিচ্চিটা গুঁতো মেরে বলল, এই খাচ্ছেন না কেন? খিদে নেই। মানে কি বলছেন? খিদে না থাকলেও খেতে হবে, খান বলছি। হবু শ্বশুর শাশুড়ি আমার দিকে তাকিয়ে আছে, আর আম্মু আমার কাণ্ড কারখানা দেখে হাসতেছে। আমি বেচারা পড়ে গেলাম মাইঙ্কার চিপায়। ভালো লাগে না নিজের হাতে খেতে। পুরোটা বলার আগেই আমার মা বলে উঠলেন, আসলে হয়েছে কি জানিস আপু, আমার ছেলেটা কোনোদিন নিজের হাতে তুলে কিছু খায়নি, তাই আমার হাত ছাড়া নিজের হাতে খেতে পারে না। বললে ভুল হবে, নিজের হাতে তুলে খায় না। আম্মুর কথা শুনে সবাই আমার দিকে কেমনভাবে যেন তাকিয়ে আছে আর হাসছে। আমি মাথা নিচু করে বসে আছি। তখন জান্নাত বলল, ও এই কথা আগে বললেই পারতেন। আসেন, আমি খাওয়াই দিচ্ছি। আমি তো জান্নাতের কথা শুনে অবাক। বিয়ের আগেই এত আদর, না জানে বিয়ের পর আরও কত আদর পাবো। আমার যে আর তর্স হয়েছে না, ইচ্ছে করছে আজকেই পিচিটাকে সাথে করে নিয়ে যাই। কিন্তু আম্মাজানরা সেই কথা বলার সাহস আমার নাই। তাই এই কয়দিন তো অপেক্ষা করতেই হবে। সব কিছু শেষ হলে আম্মু আর আমি বাসায় চলে আসি। আসার সময় পিচির নাম্বারটা নিয়েছিলাম, তাই রাতে বিছানায় শুয়ে জান্নাতকে ফোন দিলাম। আর ফোন দেওয়ার সাথে সাথেই ফোনটা রিসিভ হলো। মনে হয় ফোন হাতে নিয়েই বসেছিল। তারপর ফোন ধরেই কিছুক্ষণ ঝাড়লো। ফোন দিতে এত দেরি করেছি কেন সেজন্য। এরপর জান্নাতের সাথে অনেকটা সময় কথা বলে ঘুমিয়ে পড়ি। এভাবেই 2 দিন চলে যায়। আর দিনগুলো যেন যেতেই চাচ্ছিল না। আসলে অপেক্ষার প্রহর যেন শেষ হতেই চায় না। আরও 2 দিন পর সেই শুভক্ষণ চলে আসে। আজ জান্নাতের সাথে আমার বিয়ে হয়েছে। এখন বউকে নিয়ে বাসর ঘরে বসে আছি। আমি এখনও জান্নাতের ঘোমটা তুলিনি। কিছুক্ষণ পর জান্নাত নিজেই ঘোমটাটা তুলে ফেলল। আমি তো জান্নাতকে দেখেই অজ্ঞান হয়ে যাই। আমায় অজ্ঞান হতে দেখে আমাকে ঝাঁকিয়ে বলে, এই আপনার কি হয়েছে? আপনি কথা বলছেন না কেন? ঠিক আছেন তো আপনি? জান্নাতের ধাক্কায় আমার জ্ঞান ফিরতেই আমি বলতে থাকি, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জান্নাত তোকে তো আজ পরের চেয়েও সুন্দর লাগছে। আমার কথা শুনে জান্নাত লজ্জা পেয়ে আমার বউকে মুখ লুকায়। আমিও জান্নাতকে এই সুযোগে জড়িয়ে ধরে পাড়ি জমাই অন্য এক জগতে। কিছুক্ষণ পর জান্নাত আমার বুকের উপর মাথা রেখে বলে, এই শোনেন না। বল। এই, আপনি এখনো কি আমাকে তুই করে বলবেন? তাহলে তোর মতো পিচ্চিকে কি বলবো? দেখুন, আমি কিন্তু আর পিচ্ছি নেই। তার পরীক্ষা একটু আগেই দিয়েছি। আচ্ছা, আর তুই করে বলবো না। আচ্ছা, এখন বলো কি বলতে চেয়েছিলে? আমার না আপনার মতো একটা, আমার মতো কি? তোমার মতো। আমার লজ্জা করে বলতে পারবো না। দেখো, না বললে বুঝবো কি করে? আমার না আপনার মতো একটা কিউট বাবু লাগবে। বলেই জান্নাত আমার বুকে মুখ লুকায়। তখন আমি বলি, তাই নাকি বাবু? আচ্ছা চলো তাহলে কাজে লেগে পড়ি। এই বলেই আমি জান্নাতকে নিয়ে পাড়ি জমাই। আরে দাঁড়ান দাঁড়ান, এখন আপনারা তাকাই আছেন কেন? দেখেন আমার বউটা লজ্জা পাচ্ছে। তাই এখন আপনারা আপনাদের কাজ, মানে ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন।
আর আমি আমার কাজ করছি। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালোবাসা অবিরাম। আল্লাহ হাফেজ। সমাপ্ত।